হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় 6-এর 3 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা পর্যায় সারণীর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানছিলাম, বিভিন্ন ধর্ম সম্পর্কে জানছিলাম। তার মধ্যে আমরা দেখছিলাম দুইটা ধর্ম, একটা হচ্ছে ধাতব ধর্ম, আর একটা হচ্ছে অধাতব ধর্ম। এতটুকু আমরা পড়ছিলাম। তো আজকে আমাদের আর কয়েকটা ধর্ম আমরা সম্পর্কে আমরা ধারণা লাভ করবো, যেমন হচ্ছে 3 নম্বর ধর্মটা হচ্ছে তোমার পরমাণুর আকার আর পারমাণবিক ব্যাসার্ধ। তো পর্যায় সারণীর যে কোনো একটা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ হচ্ছে তোমার পরমাণুর ব্যাসার্ধ কমতে থাকে। এখন পরমাণুর ব্যাসার্ধ বলতে কি বোঝাচ্ছে? ধরো এই পরমাণুটার সাইজটা হচ্ছে এত বড়, ঠিক আছে? তো এটার মাঝখান থেকে একদম শেষ পর্যন্ত এটা হচ্ছে তার ব্যাসার্ধ, ঠিক আছে? এখন যখন হচ্ছে তুমি পর্যায় সারণীর বাম দিকের মৌল থেকে আস্তে আস্তে ডান দিকের মৌলগুলোর দিকে যাবা, তখন দেখা যাবে যে তার সেই ডান দিকের মৌলগুলো আকার কি বাম দিক থেকে আস্তে আস্তে ছোট হইতে থাকবে। ধরো এটা হচ্ছে তোমার বাম দিকের একটা মৌল, এটা ধরো ডান দিকের মৌল, এরকম, ঠিক আছে? তাহলে আবার যে কোনো একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার কি হইতে থাকে? বাড়তে থাকে, অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ বেড়ে যায়। তুমি যদি একটা গ্রুপের উপর থেকে নিচ দিকে যাও, তাহলে হচ্ছে দেখবা উপরের মৌল থেকে নিচের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ মানে হচ্ছে সাইজ, পরমাণুর সাইজগুলো একটু বড় হবে। আর বাম থেকে ডানে মানে পর্যায়ের দিকে বাম থেকে ডানের মৌলগুলোর দিকে যদি যাও, তাহলে সাইজগুলো আস্তে আস্তে ছোট হইতে থাকবে। এখানেই কথাটা বলা হয়েছে। তো একটা পরমাণুর আকার মূলত নির্ধারিত হয় তার প্রধান শক্তি স্তর দিয়ে। পর্যায় সারণী লক্ষ্য করলে দেখা যায় একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, কিন্তু প্রধান শক্তি স্তরের সংখ্যা বাড়ে না। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, যে কোন একটা মৌলের যতগুলা তোমার শক্তি স্তর থাকবে, ততই তো পরমাণুটা বড় হবে, তাই না? তুমি যদি শক্তি স্তর যত অ্যাড করতে থাকবে, তার সাইজটা কি তত বেশি বাড়তে থাকবে। তো এখানে বলতেছে যখন তুমি একই পর্যায়ে বাম দিক থেকে ডানে যাবা, তখন তার পারমাণবিক সংখ্যা বাড়তেছে ঠিকই, কিন্তু তার শক্তি স্তরের সংখ্যা বাড়তেছে না, এই জন্য তার সাইজটা কি ছোটই রয়ে গেছে। তো পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাইরে অবস্থিত ইলেকট্রন সংখ্যার সঙ্গে নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটনের সংখ্যা বেড়ে যায়, তাই না? আমরা জানি যে একটা পরমাণুতে যতটা সংখ্যক ইলেকট্রন থাকে তত সংখ্যক কি প্রোটনও কিন্তু থাকে। তো দুইটাই কিন্তু সমপরিমাণে বেড়ে যায়। তো সেই কারণে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রন সমূহের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়, তাই না? তো বাইরে আছে তোমার হচ্ছে ইলেকট্রন ঘোরাফেরা করে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, আর ভিতরে থাকে কে পজিটিভ। তো নেগেটিভ আর পজিটিভ সবসময় একজন আরেকজনকে কি করে? আকর্ষণ করে। তো এই আকর্ষণ করার কারণে তারা হচ্ছে কি একটা চাপ অনুভূত করে, এবং হচ্ছে কি ধর হচ্ছে এ হচ্ছে এদিকে এবং এ হচ্ছে এদিকে একটা চাপ দেয়। তো এদের মধ্যে যে কাইন্ড অফ এরকম এক ধরনের বল হয়, ঠিক আছে? বল থাকার কারণে তারা একটু চেপে যায়, এই জন্য হচ্ছে তাদের সাইজটা কি একটু ছোট হয়ে যায়। তখন ইলেকট্রন গুলো শক্তিস্তর নিউক্লিয়াসের কাছে চলে আসে, ফলস্বরূপ পরমাণুর আকার ছোট হয়ে যায়, বা তার ব্যাসার্ধ কি হয়ে যায়? ছোট হয়ে যায়, মানে হচ্ছে চেপে যায়, ঠিক আছে? এখন তুমি যদি একটা বলকে দুই হাত দিয়ে চাপতে থাকো, তাহলে কি সেটা হচ্ছে একদম ছোট হয়ে যাবে না? অনেকটা এরকম যে ইলেকট্রন গুলাও তোমার প্রোটন গুলোকে এমন ভাবে এরা আকর্ষণ করে যে দুই দিক থেকে তারা কি চাপ খেয়ে যায়, এই জন্য হচ্ছে তাদের সাইজটা একটু কি হয়ে যায়? ছোট হয়ে যায়, ঠিক আছে? ধর একটা পরমাণু সাইজ যদি এরকম থাকে, তো এদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে, এই আকর্ষণ বলটা থাকার কারণে বলটা কি একটু চ্যাপ্টা হয়ে এরকম ছোট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা মুভ অন করি, দেখি সামনে কি বলছে। যে আবার পর্যায় সারণীর একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে তুমি যাবা, পরমাণুতে ততই বাইরের দিকে একটা করে কি বেড়ে নতুন শক্তিস্তর যুক্ত হয়। যে তোমার হচ্ছে ধরো তুমি উপরের সংখ্যাটা ধরো একটা শক্তিস্তর থাকলে তার নিচেরটায় দুইটা শক্তিস্তর, তার নিচেরটায় তোমার তিনটা শক্তিস্তর, এরকম করে কি বাড়তে থাকে। বাড়তে থাকার কারণে তার সাইজটা কি বড় হইতে থাকে। তো নতুন শক্তিস্তর যুক্ত হলে পরমাণুর আকারও কি হয়ে যায়? বৃদ্ধি পায় বা ব্যাসার্ধ বেড়ে যায়। এখানে উল্লেখযোগ্য যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যার সঙ্গে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির ফলে প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ কি বেড়ে পরমাণুর আকার যতটুকু হ্রাস পায়, পরমাণুতে একটা নতুন শক্তি স্তর যোগ হলে পরমাণুর আকার তার চেয়ে বেশি বৃদ্ধি পায়। এখন হচ্ছে দেখো, যখন তুমি একটা গ্রুপের উপরে থেকে নিচের মৌলগুলোর ক্ষেত্রে চিন্তা করবা, তখন কিন্তু তাদের মধ্যেও যে আকর্ষণ বল থাকবে না তা না। প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কিন্তু তারপরেও কিন্তু তাদের মধ্যে একটা কি ইন্টারনাল একটা আকর্ষণ থাকবে। তার এই আকর্ষণ থাকার কারণে তারাও কিন্তু সাইজে একটু ছোট হবে, কিন্তু যতটা না তোমার এরা আকর্ষণের কারণে সাইজে ছোট হবে, তার বাইরে একটা নতুন শক্তিস্তর যুক্ত হওয়ার কারণে ওই তোমার পরমাণু আকার যতটুকু কমে গেছে ওটা কি অতটা নগণ্য হয়ে যায়, মানে অতটা খেয়াল করা হয় না। তোমার যতটুকু ছোট হয়েছে তার থেকে দেখা যায় আরো অনেক বেশি কি বেড়ে গেছে, একমাত্র নতুন শক্তিস্তর অ্যাড হওয়ার কারণে, যুক্ত হওয়ার কারণে। বুঝে গেছে? তো ফলে একই গ্রুপের উপর দিকের থেকে মৌলের নিচের দিকের মৌলের আকার কি একটু বড় হয়। তাহলে আমরা কি শিখলাম? এখানে মনে রাখবো হচ্ছে
কোন একটা পর্যায়ে যদি আমরা বাম দিকের মৌল থেকে আস্তে আস্তে ডান দিকের মৌলের দিকে যাই, তাহলে হচ্ছে ডান দিকের মৌলগুলো আস্তে আস্তে ছোট হইতে থাকে আকার অনুযায়ী। আবার একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যখন আমরা আসব, তখন উপরের দিকের মৌল থেকে নিচের দিকের মৌলগুলোর সাইজটা একটু বড় হবে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের নেক্সট ধর্ম, যেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কাকে বলে? যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসরণ বা সরায় ফেললে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। এটা আপনারা একটু মুখস্থ করবেন যে আয়নীকরণ শক্তি কাকে বলে। যে অবশ্যই সেটা গ্যাসীয় অবস্থায় থাকতে হবে মৌলটা। তো গ্যাসীয় অবস্থায় কোনো একটা মৌলের পরমাণু থেকে যদি আমি একটা ইলেকট্রনকে জোর করে সরায় ফেলতে চাই, ধরো একটা মৌলের লাস্ট হচ্ছে তিনটে ইলেকট্রন আছে, ওই তিনটা থেকে আমি চাচ্ছি যে একটা ইলেকট্রনকে জোর করে সরাই দিতে। তো একটা সরানোর ফলে সেটা হচ্ছে তোমার কি, ধনাত্মক আয়নে যদি আমি জোর করে পরিণত করতে চাই, সেটা যে পরিমাণ শক্তির আমার দরকার হবে, বাইরে থেকে যে একটা ফোর্স করতে হবে আমাকে এই ইলেকট্রনটা সরানোর কারণে, যে শক্তিটা আমার লাগবে, সেটাকেই বলতেছে ওই মৌলের আয়নীকরণ শক্তি। তো পারমাণবিক ব্যাসার্ধ কমলে মৌলের নিউক্লিয়াসে থাকা প্রোটনগুলো আরো বেশি বল প্রয়োগ করে ইলেকট্রনগুলোকে কি আকর্ষণ করতে পারে। একটা জিনিস মনে রাখো, যে পারমাণবিক ব্যাসার্ধ কোনো একটা মৌল যখন কমে যাবে, তখন তাদের মধ্যে কি আকর্ষণ বলগুলো কি বেড়ে যাবে। তাই ইলেকট্রনগুলোকে অপসারণ করতে আরো বেশি শক্তি প্রয়োগ করতে হয়। সেজন্য পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তি বাড়ে। এই যে গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা হচ্ছে কি, পারমাণবিক ব্যাসার্ধ যেই মৌলের তোমার সবচেয়ে কম, তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। আর পারমাণবিক ব্যাসার্ধ যদি বেশি হয়, তাহলে তার আয়নীকরণ শক্তির মান কম, কারণ যেই মৌলগুলোর প্রোটন আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেশি থাকবে, তাকে আমার সরাইতে বেশি শক্তি দিতে হবে। আর এটা তো কখন সম্ভব, যখন হচ্ছে একটা পরমাণু সাইজে ছোট থাকবে। যত সাইজে ছোট হবে, তাদের মধ্যে আকর্ষণটা অনেক বেশি থাকবে, এবং একজন আরেকজনকে আঁকড়ে ধরে রাখতে চাবে, কেউ কাকে ছাড়তে চাবে না। ঠিক আছে, যত পারমাণবিক ব্যাসার্ধ কম হবে। কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ যদি একটু বড় হয়, তাদের মধ্যে আকর্ষণ বলটা একটু দুর্বল থাকে, এই জন্য তাকে সরাইতে আমার অত বেশি শক্তির দরকার হয় না। ঠিক আছে। তাহলে তোমরা দেখেছো পর্যায় সারণী কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার কি বৃদ্ধি পায়, তাই হচ্ছে আয়নীকরণ শক্তির মানও কি হয়ে যাবে, কমে যাবে। সাইজে বড় হলে তার আয়নীকরণ শক্তি কম। আবার অন্যদিকে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে যেহেতু পরমাণুর আকার হ্রাস পায়, তার মানে তার আয়নীকরণ শক্তি কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে মূল কথাটা কি, যে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা জানি মৌলের তোমার আকার কি পায়, হ্রাস পায়। হ্রাস পাওয়ার কারণে তার আয়নীকরণ শক্তির মানটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। আবার একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার যেহেতু বেড়ে যায়, তাহলে তার আয়নীকরণ শক্তি কি হয়ে যাবে, কমে যাবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আর একটা কমে যাবে। ঠিক আছে। তাহলে পর্যায় তিনে লক্ষ্য করলে দেখা যায় যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকনের মধ্যে সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় সিলিকনের আয়নীকরণ শক্তিও কি হবে, সবচেয়ে বেশি হবে। আবার গ্রুপ একের দিকে তুমি যদি তাকাও, এখানে কারা কারা আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামের মধ্যে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। সুতরাং লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান কি হবে, সবচেয়ে বেশি হবে অন্য মৌলগুলোর তুলনায় ওই গ্রুপে। ঠিক আছে, এক নম্বর গ্রুপের অন্য মৌলগুলোর তুলনায় লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে। আশা করি বুঝতে পারছেন। তো পরের ধর্মে আমরা আসি, যেটা বলতেছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কি জিনিস? অনেকটা আয়নীকরণ শক্তির মতোই জিনিস। যে গ্যাসীয় অবস্থা, এটাও কিন্তু গ্যাসীয় অবস্থা থাকবে, কোন মৌলের পরমাণুতে একটা বাড়তি ইলেকট্রন সংযুক্ত করে ঋণাত্মক আয়নে পরিণত করা হলে যে পরিমাণ শক্তি বের হয়ে যায় বা নির্গত হয়, সেটি হচ্ছে ওই মৌলের ইলেকট্রন আসক্তি। আগেরটা আমরা কি করছি, আগেরটা আমরা হচ্ছে জোর করে একটা ইলেকট্রনকে বের করে দিছি, আর এখানে হচ্ছে আমরা একটা বাড়তি ইলেকট্রন জোর করে অ্যাডিশন করতেছি, যোগ করতেছি। এখন বাইরে থেকে যখন আমি একটা ইলেকট্রন যোগ করতেছি, এটা হয়ে যাবে ঋণাত্মক আয়ন। এবং এই ঋণাত্মক আয়নের কারণ বাইরে থেকে যেহেতু আমি শক্তি মানে বাইরে থেকে যেহেতু ইলেকট্রন আমি আনতেছি, তাহলে তার থেকে শক্তি কিছুটা কি হবে, বের হয়ে যাবে, নির্গত হয়ে যাবে, যেহেতু আমাদের এক্সট্রা আছে। তো সেটি হচ্ছে ওই মৌলের ইলেকট্রন আসক্তি। তো আয়নীকরণ শক্তির মতোই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তি কমে। মানে এটা হচ্ছে এটার একদম সেম। এই যে ইলেকট্রন আসক্তি আর হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি যেসব কারণে বাড়ে কমে, ইলেকট্রন আসক্তিও সেই সব কারণেই বাড়ে কমে, একদম হুবহু কপি। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। এটা কি জিনিস, যে একটা অণুতে যখন দুইটা পরমাণু বন্ধনে আবদ্ধ থাকে, তখন ওই বন্ধনের জন্য দুইটা ইলেকট্রনের প্রয়োজন হয়। দুইটা পরমাণুই ইলেকট্রন দুটাকে নিচের দিকে নিজের দিকে আকর্ষণ করতে চায়। যে পরমাণু যত বেশি আকৃষ্ট করতে পারবে ইলেকট্রন দুটি, সেই পরমাণু তত কি কাছে চলে আসবে। এই আকৃষ্ট করা বা আকর্ষণকে আমরা বলতেছি কি, তড়িৎ ঋণাত্মকতা। এখন একটা জিনিস চিন্তা করো, আমি যদি দুইটা অক্সিজেনের কথা চিন্তা করি, দেখো তো, এখানে একটা অক্সিজেন আছে, ধরো এখানে আরেকটা অক্সিজেন আছে, দুইটা অক্সিজেন মিলে একটা অক্সিজেন O2 তৈরি করছে, তাই না? এখানে দুইটা ইন্ডিভিজুয়াল অক্সিজেন। এখন ধরো ওরা কি করছে, ওরা বাইরের শক্তি স্তরে ধরো
দুইটা ইলেকট্রন তারা শেয়ার করছে, তারা হচ্ছে ভাগাভাগি করে নিছে। এখন এই অক্সিজেনটা চাবে হচ্ছে তার ইলেকট্রনটা তার দিকে নিয়ে আসতে, আবার এই অক্সিজেনটা চাবে এই ইলেকট্রনটা তার দিকে নিয়ে আসতে। ঠিক আছে, দুইজন দুইজনের দিকে নিয়ে যেতে চাবে। এখন যে যত পাওয়ারে তোমার ইলেকট্রনটাকে নিজের দিকে সরে যাবে, সেই পরমাণুটা তত মানে ইলেকট্রনটা তত ওই পরমাণুর কাছে চলে আসে। তো এটা কি বলতেছে, তোমার তড়িৎ ঋণাত্মকতা। যে যত বেশি পাওয়ারে নিজের দিকে ইলেকট্রনটা টানতে পারবে, সেই ক্ষমতাটাই হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তাহলে একই মৌলে দুইটা পরমাণু হলে দুইটা পরমাণু ইলেকট্রন দুটোকে সমান পরিমাণ আকর্ষণ করবে। তাই ইলেকট্রন পরমাণু দুটি ঠিক মাঝখানে থাকবে। একটা মৌলের তড়িৎ ঋণাত্মকতা অন্যটি থেকে বেশি হলে ইলেকট্রন দুটি সেই পরমাণুর কাছাকাছি থাকবে। ধরো এই অক্সিজেনের যদি এটার থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা থাকে, মানে টানার ক্ষমতা যদি বেশি থাকে, তাহলে এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। ঠিক আছে, তাহলে ওর কম, বাম পাশেরটা কম ডান পাশেরটা বেশি হবে। তো একটা মৌলের তড়িৎ ঋণাত্মকতা অন্যের থেকে বেশি হলে ইলেকট্রন দুটি সেই পরমাণুর কাছাকাছি থাকবে। পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম দিকের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ডান দিকের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ থেকে কি হয়, বেশি হয়, তাই না? আমরা জানি যে একই পর্যায়ের বাম দিকের মৌলগুলো সাইজ আকারে বড় থাকে, ডান দিকে গেলে ওগুলো ছোট হইতে থাকে আকার। তাদের মৌলের তড়িৎ ঋণাত্মক অপেক্ষিত কি হয়, কম হয়। এটাও কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেই পরমাণুর আকার বড়, তার তড়িৎ ঋণাত্মকতা কি হয়, কম হয়। তাহলে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মকতা সর্ববামে, এবং সবচেয়ে নিচের হচ্ছে এই যে 85 মৌল, যেটা হচ্ছে ফ্রান্সিয়াম মৌলটার। অন্যদিকে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার আছে, যেটা হচ্ছে তোমার সর্ব ডানে অবস্থিত, যেটা হচ্ছে ফ্লোরিনের। ঠিক আছে, এটাও কিন্তু অনেকটা এরকম যে পারমাণবিক ব্যাসার্ধ যার বেশি তার তড়িৎ ঋণাত্মকতা কম, পারমাণবিক ব্যাসার্ধ যার কম তার তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি। তো এই যে এই ধর্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অনেকে হচ্ছে একটু গোলায় ফেলে, যে একটা আরেকটা লিখে ফেলে। ঠিক আছে, আপনার একটু মনোযোগ দিয়ে যদি পড়েন তাহলে কিন্তু এটা তেমন একটা কঠিন কিছু না। আপনার খালি একটু মনে রাখতে হবে যে বাম থেকে ডানে গেলে কোনটার ধর্ম কিভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে, আর কিছুই কিন্তু না। তো পরের টপিকে আমরা সেটা বলতেছে পর্যায় সারণীর গুরুত্ব। এই যে পর্যায় সারণী বিজ্ঞানীরা বানাইছে, এটা আসলে গুরুত্বটা কি, কেন আমাদের দরকার? পর্যায় সারণীর নানাবিধ সুবিধা রয়েছে। সব কয়টা মৌল একই সারণীতে থাকার কারণে একটা সামগ্রিক ছবি আমরা দেখতে পাই। যে কোনো মৌলের বৈশিষ্ট্য সম্পর্কে খুব দ্রুত ধারণা নেওয়া যায়। এমনকি এখনো আবিষ্কৃত হয়নি এমন কোনো মৌলের বৈশিষ্ট্য সম্পর্কে অনুমান করা যায়। নিচে পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ কিছু সুবিধা আলোচনা করা হলো। যে একটা সেক্টর কি, যে রসায়ন অধ্যয়ন সহজতর হওয়া, যে আমাদের কেমিস্ট্রি পড়াটা অনেক সহজ করে দিছে এই পর্যায় সারণীটা। যে তোমরা জানো যে এখন পর্যন্ত 118টা মৌল আবিষ্কৃত হয়েছে। এই মৌলগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, অ্যাসিড, ক্ষারের সঙ্গে বিক্রিয়া ইত্যাদি সহ এরও অনেক ভৌত ও রাসায়নিক ধর্ম কিন্তু এদের প্রত্যেকটা মৌলেরই আছে। ভৌত বলতে আমি প্রত্যেকবারই বলি, ভৌত মানে কি, তার অবস্থাগত পরিবর্তন। রাসায়নিক ধর্ম হচ্ছে তার ইন্টারনাল, বা ওই যৌগটা ওই মৌলটা যদি অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে যদি নতুন কোনো যৌগ গঠন করে, সেটাই হচ্ছে তার রাসায়নিক ধর্ম। তো এই ধর্মসমূহকে একসঙ্গে জানা বা মনে রাখা সম্ভব নয়, কিন্তু তুমি যদি পর্যায় সারণীর কোনো একটা গ্রুপের সাধারণ ধর্ম জানো, তাহলে ওই গ্রুপের সকল মৌল সম্পর্কে একটা সাধারণ ধারণা কিন্তু আমরা লাভ করতে পারি। ওই যে আমরা একটা টেবিল বলছিলাম না, যে একটা গ্রুপের মৌলকে মৃৎক্ষার ধাতু বলে, একটাকে ক্ষার ধাতু, একটাকে অবস্থান্তর মৌল। আপনারা কিন্তু আপনার বইয়ে দেখতে পারবেন যে একই গ্রুপের মৌলগুলো কিন্তু বৈশিষ্ট্য একই রকম। সুতরাং পর্যায় সারণীতে 18টি গ্রুপ ও 7টা পর্যায় রয়েছে। সেখানে অবস্থিত সকল মৌল সম্বন্ধে সহজে আমরা কি ধারণা পেতে পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া পর্যায় সারণী সম্পর্কে ভালো ধারণা থাকলে সেখানে অবস্থিত বিভিন্ন মৌল নিয়ে গঠিত তাদের যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটা সহজতর ধারণা লাভ করতে পারি। তো 2 নম্বর সেক্টর কি, নতুন মৌলের ধারণা আবিষ্কার। পর্যায় সারণীতে 7টি পর্যায়ের 18টি গ্রুপ হচ্ছে। একটা সময় পর্যন্ত সেখানে কিছু ঘর ফাঁকা ছিল। পরবর্তীকালে সেই ফাঁকা ঘরের মৌলগুলো কিন্তু আস্তে আস্তে আবিষ্কৃত হয়েছে। কিন্তু তার আগেই এই ফাঁকা ঘরে আবিষ্কৃত মৌলগুলোর ধর্ম কেমন হবে তা পর্যায় সারণী থেকে একটা অনুমান করা সম্ভব হয়েছিল। বিজ্ঞানী মেন্ডেলেভ কিন্তু তার সময়ে আবিষ্কৃত 63টা মৌল পর্যায় সারণীতে স্থান দিতে গিয়ে কিছু মৌলের অস্তিত্ব সম্পর্কে আগে তিনি ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, যে ভবিষ্যতে এই এই ধারণার বা এই ধর্মের কিছু মৌল আসতে পারে। ঠিক আছে, উনি কিন্তু আগে একটা প্রেডিকশন করে গেছিল। তো 3 নম্বর সেক্টর কি, গবেষণায় ভূমিকা, রিসার্চ। যে আমরা জানি যে নতুন কোনো পদার্থ গবেষণার মাধ্যমে আবিষ্কৃত হয়। এই নতুন পদার্থের ধর্ম ও বৈশিষ্ট্য কেমন হবে তা আগে থেকেই কিছু ধারণা থাকলে গবেষণায় কি একটা সুবিধা পাওয়া যায়। কারণ সেসব ধর্ম বা বৈশিষ্ট্য সম্বলিত পদার্থ তৈরি করতে কি ধরনের মৌল প্রয়োজন হবে তা পর্যায় সারণী থেকে কিন্তু ধারণা পাওয়া যেতে পারে। তাহলে পর্যায় সারণীর উপরিউক্ত সুবিধা ছাড়া আরো অনেক ব্যবহার রয়েছে, যা তোমরা আরো পরবর্তী শ্রেণীতে কিন্তু জানতে পারবে। ঠিক আছে, এখানে একটা ভাবনার খোরাক দেওয়া আছে, কি দেখো তো, যে ধরা যাক তোমরা 119 নম্বর পারমাণবিক মৌলটা আবিষ্কার করছো, তোমাদের মধ্যে কেউ একজন। এখন তোমরা নাম, ওটার নাম কি দিবা, এটা তোমাদের মন মতো একটা নাম তোমরা ধরে নিতে পারো। যে এই মৌলটার ধর্ম কি হইতে পারে সেটা সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারবা। আর এর ইলেকট্রন বিন্যাস কেমন হইতে পারে। এখন তুমি যদি 118 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস জানো কিভাবে করতে হয়,
119 করা কিন্তু অতটাও টাফ না। ঠিক আছে, জাস্ট একটা ইলেকট্রন বাড়ায় দিলে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এটা আপনারা বাসা ট্রাই করতে পারেন। আর তার ধর্মটা কিরকম হবে, ধরো 118 নাম্বার বা 119 নাম্বার মূলটা যে গ্রুপে পড়বে, ওই গ্রুপে তুমি উপরের দিকে তাকাবা যে ওই গ্রুপটা আসলে কেমন ধর্ম, বা এই গ্রুপের মধ্যে যারা যারা আছে তাদের বৈশিষ্ট্য কেমন, তারা কি টাইপের আহ মৃৎখার ধাতু বা ক্ষার ধাতু না কেমন টাইপের ধাতু, যদি তুমি দেখতে পারো তাহলে ইজিলি বলতে পারো 119 নাম্বার মূলটাও কিন্তু কি এই ধরনের ধর্মটাই প্রদর্শন করতে পারে। তা আপনাদের চ্যাপ্টার এখানেই শেষ, আশা করি এই চ্যাপ্টারে কোনো সমস্যা হবে না। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। তো যদি কোনো সমস্যা ফেস করে থাকেন, আপনারা কমেন্ট বক্সে, সবসময় ওপেন কমেন্ট বক্সে ওপেন করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। অথবা আপনাদের ক্লাস 9-এর জন্য আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাখছি, আপনারা কিন্তু সেখানে চাইলে জয়েন হতে পারেন এবং আমাকে সরাসরি কোশ্চেন আস্ক করতে পারেন। আর যারা হচ্ছে ভিডিওগুলো ভালো লাগতেছে তারা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা হবে না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।